বিষয়গুলো তো আমরা জানি, তাই না, যে চিঠি লেখার জন্য কি কি প্রয়োজন হয়? জি মিস। হ্যাঁ, আমরা সবাই জানি চিঠি লেখার সময় কি কি বিষয়গুলো আসলে জি থাকে। মিস। যে হচ্ছে, আচ্ছা দাঁড়াও আমরা একটু নিচের দিকে যদি যাই, তাহলে এই হলো গিয়ে আর কি চিঠির মোটামুটি বিবেচ্য বিষয়গুলো। কি আছে? শুরুতে তারিখ এবং জায়গার নাম লিখতে হবে। তারপরে সম্বোধন দিয়ে চিঠি শুরু করতে হয়। মানে আমি তোমাদেরকে সেদিন বুঝিয়েছি না যে শুরুতে হচ্ছে তোমাদের তারিখ, মানে যেই জায়গা থেকে আর কি, যেই দিন হচ্ছে তোমরা চিঠিটা লিখবে সেই তারিখটা লিখবে। তারপর যেখান থেকে তোমরা চিঠিটা লিখছো, যেমন ধরো আমি ঢাকা থেকে যদি চিঠিটা লিখি, তাহলে ঢাকা মিরপুর এরকম ভাবে আমি আমার ঠিকানাটা দিয়ে তারপর চিঠিটা শুরু করতে হবে। তারপরে সম্বোধন দিয়ে চিঠি শুরু করতে হয়, মানে কি, ধরো যে তুমি তোমার মায়ের কাছে চিঠি লিখবে, তখন তোমাকে বলতে হবে যে প্রিয় মা বা শ্রদ্ধেয় মা, শ্রদ্ধেয় বাবা, এরকম ভাবে কিন্তু সম্বোধন করে শুরু করবে। বা তুমি যদি তোমার কোনো ফ্রেন্ডকে চিঠি লিখতে চাও, তখন কি বলবে, যে প্রিয়, ধরো সুবাকে লিখবে, জেমি চিঠি লিখবে, তো লিখবে প্রিয় সুবা, তাই না? তারপরে হাম্মাদকে যদি জেমি চিঠি লিখো, তাহলে লিখবে যে প্রিয় হাম্মাদ, এরকম ভাবে, তাই না? তো এভাবে করে সম্বোধন করে চিঠিটা শুরু করতে হবে। চিঠির স্টার্টিংটা সুন্দর হইতে হবে, না হলে কিন্তু হবে না। আর তোমাদেরকে একটা বিষয় বলি, সেটা হচ্ছে যখন পরীক্ষায় লিখবে না তোমরা, এখানে তো অনলাইনে আসলে লিখছো বা ওরকম ভাবে জিনিসটা মিস বুঝতে পারছি না, অনেক সময় দেখা যাচ্ছে না তোমাদেরকে, কিন্তু তোমরা যখন তোমাদের এক্সামে লিখবে, তখন চেষ্টা করবে লেখাটা যদি ছোট হয় তাহলে সমস্যা নাই। একটা খুব ছোট লেখা লিখতেছো, সমস্যা নাই, একটা প্রশ্ন উত্তর লিখবে, ছোট হোক, কিন্তু যেটুক লিখেছো, 3 লাইন লিখেছো, এই 3 লাইনে যেন খুবই সুন্দর হয় এবং গোছানো হয় লেখাটা, যাতে করে তোমার মিস বা স্যার যেই তোমার খাতাটা দেখছেন, তোমার এক্সামিনার, সে যেন তোমার খাতাটা দেখে বুঝতে পারে যে আচ্ছা সে আসলে জানে বিষয়টা সম্পর্কে, সে জানে। এরকম ভাবে একটা খাতাটাতে প্রথমে যেন একটা ইমপ্রেশন ক্রিয়েট হয়ে যায় যে আসলে ভালো লিখেছে, এরকম 3 লাইন লেখো, কিন্তু ভালোভাবে লিখবে। ঠিক আছে? চিঠিও একটা ছোট চিঠি লেখো, সমস্যা নেই, তোমার পরীক্ষা আসতেই পারে। যেমন ধরো আমি যে এক্সাম দিব তোমাদের, এরকম প্রশ্ন আসতে পারে আসলে, যে প্রশ্ন আউট করে দিচ্ছি, বুঝছো? তো এরকম একটা প্রশ্ন আসতে পারে যে তোমরা তোমাদের মতো করে তোমাদের বন্ধুকে একটি চিঠি লেখো। ঠিক আছে? শুধু চিঠি নমুনাটা দেখানোর জন্য, দেখার জন্য আমি জানতে চাইতে পারি যে তোমাদের বন্ধুকে একটি চিঠি লেখো, বা তোমার ফাইনাল পরীক্ষার, তোমার বার্ষিক পরীক্ষার প্রস্তুতি জানিয়ে তোমার বন্ধুকে একটা চিঠি লেখো। সবাই কি বুঝতে পারছো তো, না? জি মিস। জি মিস। আচ্ছা, জি হাম্মাদ, হাম্মাদ কথা বলছো, বুঝতে পারছো, শুনতে পাচ্ছো মিসকে? জি মিস। জি। আচ্ছা ঠিক আছে। যে জায়গায় বুঝবে না জিজ্ঞেস করবে, কোনো সমস্যা নাই, মিসের সাথে খুব ভালোভাবে ফ্রেন্ডলি কথা বলবা, যে মিস এই জায়গাটা বুঝতে পারছি না, ওই জায়গাটা বুঝতে পারছি না, এটা কিভাবে হবে বুঝায় দেন, কোনো সমস্যা নেই। তো বুঝতে পারছো সবাই? এই যে চিঠিটা কিরকম হবে, একটা প্রশ্ন হচ্ছে আমি আউট করে দিচ্ছি তোমাদের জন্য, সেটা হচ্ছে যদি এরকম হয়, মিস এরকম প্রশ্ন দিতে পারি যে একটি চিঠি লেখো। একটি চিঠি লেখো তোমার বন্ধুকে, এরকম ভাবে যে তোমার বার্ষিক পরীক্ষার প্রস্তুতি জানিয়ে তোমার বন্ধুকে একটি চিঠি লেখো, এরকম একটা প্রশ্ন থাকতে পারে। তো সেক্ষেত্রে তুমি সুন্দরভাবে চিঠিটা লিখবা। তো তোমাকে কি করতে হবে, শুরুতে হচ্ছে তোমার যেই ডেট, তারপর হচ্ছে যে জায়গার নাম, মানে যেখান থেকে তোমার চিঠিটা যাচ্ছে, এটা ফার্স্ট অফ অল তোমাকে মেনশন করতে হবে। তারপরে আর কি, যাকে লিখছো, ধরো ফ্রেন্ডকে লিখছো, সেক্ষেত্রে তোমার ফ্রেন্ডকে মেনশন করে দিবা যে প্রিয়, ওই যে বললাম যে সুবা যদি জেমিকে লিখো, তো প্রিয় জেমি, জেমি যদি হাম্মাদকে লিখো, তাইলে প্রিয় হাম্মাদ, এরকম ভাবে লিখে তারপর আর কি শুরু করবে। চিঠির প্রথম দিকে বয়স অনুযায়ী সালাম, শুভেচ্ছা বা শুভাশিস জানাতে হয়, এটা তো হোপফুলি তোমরা সবাই জানো, তাই না? আমরা সবাই জানি যে যদি আমার বাবা মাকে চিঠি লিখি বা গুরুজনদেরকে লিখি, তখন শুরুতেই সালাম সালাম নিবেন, আমার সালাম নেবেন, এরকম ভাবে আমরা শুরু করি, তাই না? বন্ধু বান্ধবীকে লিখলে এরকম হলে আমরা বলি যে আহ ভালোবাসা নিও, বা এরকম ভাবে আর কি শুরু করি, কুশলাদি বিনিময় করি। চিঠির বক্তব্য সহজ, গুছিয়ে সহজ ভাষায় লিখতে হবে। আর চিঠিতে কি বোঝাতে যাচ্ছ, ধরো আমি কিছুক্ষণ আগে তোমাদেরকে বললাম না, যে ধরো তুমি তোমার বার্ষিক পরীক্ষার প্রস্তুতি জানিয়ে তোমার কোনো ফ্রেন্ডকে চিঠি লিখছো, সেক্ষেত্রে চেষ্টা করবে যে মানে বাক্যগুলো, শব্দগুলো যেন, শব্দ চয়নটা যেন সুন্দর হয়, গুছিয়ে যেন সহজ ভাষায় লিখতে পারো, যাকে লিখছো, যে হচ্ছে প্রাপক, সে যেন চিঠিটা সহজেই বুঝতে পারে, এরকম ভাবে কিন্তু গুছিয়ে সহজ ভাষায় চিঠিটা লেখার চেষ্টা করবে। হুম সেই অংশে বিদায় জানাতে হয় এবং নিজের নাম লিখতে হয়। সেই অংশে বিদায় জানাতে হয়, নাম লিখতে হয়, এটা তো আমরা জানি। যে তার আগে একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে যখন চিঠিটা প্রায় শেষের পর্যায়ে,
প্রায় শেষের পর্যায়ে, মানে তোমার বর্ণনা দেওয়া শেষ। ধরো তুমি তোমার বার্ষিক পরীক্ষা সম্পর্কে বন্ধুকে বললে, বার্ষিক পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে বন্ধুকে জানালে, এবং লেখা প্রায় শেষ তোমার। এবার শেষের দিকে একটা জিনিস অবশ্যই বলে দিতে পারো, লিখে দিবে, মানে যাকেই চিঠি লিখো তাকেই লিখে দিবে যে আজ আর নয়, লেখা এখানে আজকে লেখা এখানে শেষ করছি, এরকম একটা মানে এন্ডিংটা একটু লিখে দিবা আর কি। তো ভালো থেকো বা এমন কিছু লিখতে পারো, এভাবে করে লিখে তারপরে আর কি এভাবেও লিখতে পারো যে শেষের দিকে যে তুমি তোমার পরীক্ষার প্রস্তুতি জানিয়ে আমাকেও একটি চিঠি লিখবে, এরকম ভাবে লিখে দিতে পারো। আশা করছি তুমি তোমার পরীক্ষার প্রস্তুতি জানিয়ে আমাকে একটি চিঠি লিখবে, এরকম ভাবে শেষ করে তারপর একদম শেষ অংশে বিদায়টা জানাবা, নিচে নিজের নিজের নামটা লিখে দিবে, ঠিক আছে? যে ইতি তোমার প্রিয় বন্ধু। আবার বাবা মাকে লিখলে তাহলে লিখবে তোমাদের স্নেহের, আদরের, তোমার স্নেহাশিস, এরকম ভাবে লিখে তারপর তোমার নামটা লিখে দিবে, ঠিক আছে? আর চিঠি ভরে যে এখানে লিখেছে 6 নাম্বারের পয়েন্টে দেখো, চিঠি খামে ভরে প্রেরক ও প্রাপকের ঠিকানা লিখে ডাকে পাঠাতে হয়, ওই ডাক টিকিটে পাঠাতে হয় আর কি, যেটা কি স্ট্যাম্প। ওইটা তো বুঝো সবাই, তাই না? বুঝো তোমরা? বলেছিলাম যে লাস্ট ক্লাসে। সবাই কি বুঝো তোমরা? সুবা, জেমি, আহমাদ, জি জুয়াইরিয়া? জি মিস। আচ্ছা, ডাক টিকিটটা তো আমরা জানি না, স্ট্যাম্প একটা, এক পাশে প্রেরক থাকবে আর এক পাশে প্রাপক থাকবে। প্রেরকের নাম লিখে, তার ঠিকানা লিখে তারপর হচ্ছে পাঠাবে, মানে তুমি যেখান থেকে যাচ্ছে আর কি। আর প্রাপককে মানে যেখানে হচ্ছে চিঠিটা যাবে, যার কাছে, এবং তারিখ লিখে আর ঠিকানাটা লিখে পাঠিয়ে দিবে, ঠিক আছে? তো বুঝতে পেরেছো না যে চিঠি কিভাবে লিখতে হবে? সবাই কি বুঝতে পেরেছো? আমি বোঝাতে পেরেছি সবাইকে? জি মিস। জি মিস। আচ্ছা, হাম্মাদ বুঝতে পেরেছো? জি তারপরে হচ্ছে আহ আহ জুয়াইরিয়া, জেমি, সুবা। আচ্ছা, নুরেস্তা যে সে, তার নামটা আসলে কি যেন? নুরেস্তা আইডি দিয়ে যে আসে, জুয়াইরিয়া। জুয়াইরিয়া। আচ্ছা, তো জুয়াইরিয়া, সুবা, জেমি, হাম্মাদ সবাই বুঝতে পেরেছো না চিঠি লেখার নিয়মটা? পরীক্ষায় আসতে পারবে তো সুন্দর করে লিখতে? জি জি মিস। মিস। ঠিক আছে। আচ্ছা, তো এখন আমরা আজকে চিঠির বিবেচ্য বিষয় সম্পর্কে জানলাম। এবার আমরা একটু জানবো যে কে কে চিঠি লিখেছো। কে কে লিখেছো চিঠি বলো তো? হাম্মাদ লিখেছো? না মিস। লেখনি। আমি কিন্তু একটা চিঠি লিখতে বলেছিলাম তোমাদেরকে লাস্ট ক্লাসে। তুমি কি লাস্ট ক্লাসে ছিলে? লাস্ট ক্লাসে ছিলে জানি। আমার? জি ছিলাম। থাকলে মিস যখন টাস্ক দিব না, তখন অবশ্যই সেই টাস্কটা করে ফেলতে হবে না? অনেক অল্প সময় পড়ায়, সপ্তাহে একটা ক্লাস থাকে, এমন না যে অনেক বেশি ক্লাস থাকে, তাই না? সপ্তাহে একটাই ক্লাস থাকে। চেষ্টা করবে যাতে করে আর কি ওই টাস্ক যেটা দিই না, সেটা করে ফেলা, ঠিক আছে? কেউ জিনিসটাতে আসলে অবহেলা করবে না, টাস্ক অবশ্যই করবে সবসময়। আচ্ছা, আর কে জুয়াইরিয়া করেছো? জি মিস। আচ্ছা, জেমি করেছো? জি মিস। আচ্ছা, আরেকজনকে? জুয়াইরিয়া, জেমি, হাম্মাদ? জি মিস। আচ্ছা, বলো কে লিখেছো, একটু বলো তো চিঠি শুনি আমরা, কিভাবে লিখেছো চিঠিটা? সুবা লিখেছো? সুবা? জি মিস। আচ্ছা, তাহলে সুবা তুমি আগে বলো তো কি লিখেছো, কিভাবে লিখেছো, শুনি একটু চিঠিটা তোমার কাছে। একটু বলতে হবে যে। তারিখ 21শে মে 2024, শেখপুরা সদর, দিনাজপুর। প্রিয় জেমি, পত্রে আমার সালাম নিও। আশা করি সৃষ্টিকর্তার অশেষ রহমতে ভালো আছো। আমিও ভালো আছি। কয়েকদিন ধরে তোমার সাথে ভালো মতো কথা হয় না, তাই তোমাকে বলার জন্য অনেক ঘটনা জমিয়ে রেখেছি। আমাদের বিদ্যালয়ে এবং বাংলাদেশের আরো অনেক বিদ্যালয়ে একটি বই পড়ার কার্যক্রম শুরু হয়েছে। এখানে আমরা প্রতি সপ্তাহে একটি করে বই পড়ি। আমাদের এখানে মুক্তিযুদ্ধ বিষয়েরও কিছু বই আছে। বইগুলো অসাধারণ। ইসলাম সম্পর্কিত একটি বই আছে। আমাদের শ্রেণীর জন্য বর্তমানে বইয়ের সংখ্যা 29টি।
তবে আমাদের বিদ্যালয় থেকে জানিয়েছে প্রয়োজনে আমাদেরকে আরো বই দেওয়া হবে। তুমি যদি বইগুলো পড়তে তাহলে বুঝতে পারতে প্রত্যেকটা বই অসাধারণ। সবগুলো বই পড়া হয়ে গেলে আমাদের একটি পরীক্ষা নেওয়া হবে। যারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান থাকবে তাদেরকে পুরস্কৃত করা হবে। আজ রাখি। তোমার মা বাবাকে আমার সালাম জানিও, আমার জন্য দোয়া করিও এবং নিজের যত্ন নিও। ইতি তোমার প্রিয় বান্ধবী সুবা। ম্যাম, ডাক টিকিটটাও পড়ে শোনাবো? জি মিস। আচ্ছা সুবা, তুমি ডাক টিকিটটা শেষ করো তো, কিভাবে লিখেছো শুনি। প্রথমে একটা খাম তৈরি করছি, তারপর লিখছি প্রেরক সুনহেরা সুবা, কসবা দিনাজপুর, তারপর আমার নাম্বার দিছি। আর চিঠির একদম ডান পাশে উপরে লিখছি ডাক টিকিট, তারপর প্রাপক রেজওয়ানা জেমি, ঘাসিপাড়া দিনাজপুর, আর জেমির নাম্বার দিছি। আচ্ছা, বাহ, বেশ সুন্দর হয়েছে সুবা, খুব সুন্দরভাবে লিখেছো গুছিয়ে। আমি আসলে এরকম ভাবে লিখতে বলেছিলাম তোমাদেরকে, গুছিয়ে সুন্দর করে। চেষ্টা করবে লেখাটা সুন্দর করে লেখার, মানে হ্যান্ড রাইটিংটা। আর পার্ট বাই পার্ট একটা লেটারের প্রত্যেকটা পার্ট যেন বোঝা যায়। একজন টিচার যেন তোমার একটা লেটারে একদম একদম ফার্স্ট থেকে এন্ডিং পর্যন্ত, হেডিং থেকে এন্ডিং পর্যন্ত যেন বুঝতে পারে যে সে আসলে চিঠির প্রত্যেকটা পার্ট জানে। যে এখানে তাকে ডেট লিখতে হবে, এখানে তাকে তার ঠিকানা দিতে হবে, এখানে তাকে সম্বোধন করতে হবে, এখানে তাকে মূলভাব প্রকাশ করতে হবে, তারপরে তাকে এন্ডিং দিতে হবে, তারপরে সেখানে গিয়ে সম্বোধন করে শেষ করতে হবে, তারপর ডাক টিকিট লিখতে হবে। এইরকম ভাবে যেন সব প্রত্যেকটা বিষয় যারা এক্সামিনার তোমার লেটার দেখলেই বুঝতে পারে যে আচ্ছা ঠিক আছে, ও আসলে লেটারের প্রত্যেকটা পার্ট সম্পর্কেই জানে। ঠিক আছে, আর চেষ্টা করবে মূলভাবটা ছোট হলেও সংক্ষিপ্ত হলেও মূলভাবটা যেন স্ট্যান্ডার্ড হয়, সুন্দর হয় দেখতে। ঠিক আছে। আচ্ছা, আমরা দেখলাম যে সুবা লিখেছে অনেক সুন্দর করে। সবাই বুঝতে পেরেছো কিভাবে লিখতে হবে? জি মিস। আচ্ছা, এবার জেমি বলো তো, তুমি কি লিখেছো? জেমি কি লিখেছো? জি মিস। আচ্ছা, জেমিকেই তো একটু আগে চিঠি লিখেছে সুবা, তাই না? জি মিস। আচ্ছা ঠিক আছে, তুমি বলো তো এবার জেমি, যে তুমি কিভাবে লিখেছো। তারিখ 17ই মার্চ 2024, শশীতলা সদর দিনাজপুর। প্রিয় সুবা, আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে ভালোই আছো। আমিও ভালো আছি। তোমার কথা আমার অনেক মনে পড়ে। এই সব পুরনো কথা আজ থাক। 30শে মার্চ আমার বড় বোনের বিয়ে, তোমাকে অবশ্যই আসতে হবে। আমি তোমাকে অনেক আশা করছি। তুমি 28শে মার্চ 28 তারিখেই চলে এসো। আজ আর নয় ভালো থেকো। তোমার মা বাবাকে আমার সালাম জানিও। ইতি তোমার প্রিয় বান্ধবী জেমি। মিস। হ্যাঁ বলো। মিস, নিচেরটাও বলবো? আচ্ছা, নিচেটা বলার আগে একটু তোমাকে বলি। সেটা হচ্ছে, তুমি ওই যে বললে না যে তোমার বোনের বিয়ে উপলক্ষে তুমি হচ্ছে ইয়েকে দাওয়াত দিলে, কি জানি সুবাকে ইনভাইট করলে, তাই না জেমি? জি মিস। আচ্ছা, এই যে সুবাকে ইনভাইট করলে, এখানে কিন্তু লেখার শুরুতে সালাম দিয়েছো, তারপর সবকিছু কুশলাদি বিনিময়টা খুব সুন্দর ছিল, স্টার্টিং ভালো ছিল। কিন্তু একটা জিনিস লিখবে, সেটা হচ্ছে তুমি জেনে আনন্দিত হবে যে তুমি যদি তোমার বোনের বিয়ে ঠিক হয়েছে, আমার বোনের বিয়ে ঠিক হয়েছে, অথবা আমার বোনের বিবাহ ঠিক হয়েছে, এই জিনিসটা একটু অ্যাড করতে পারো। যে সুবা, তুমি জেনে আনন্দিত হবে যে আমার বড় বোনের বা আমার বোনের বিবাহ ঠিক হয়েছে। তারপরে তুমি যেভাবে করে আর কি দিনক্ষণ সবকিছু লিখে সুন্দর করে তাকে একটা সুন্দর ইনভাইটেশন কার্ডের মতো হয়ে যাবে, তাই না? একটা লেটার সাথে ইনভাইটেশন কার্ড, এরকম ভাবে হয়ে যাবে। এভাবে করে লেখাটা লিখলে আর কি সুন্দর হয়, তাই না? আচ্ছা, জি মিস। আহ তারপরে জেমি তুমি বলো তো, তারপরে তুমি স্ট্যাম্পটা কিভাবে লিখেছো, মানে ডাক টিকিটটা শুনি একটু। প্রথমে আমি একটা খাম তৈরি করছি। তারপরে আচ্ছা খামের বাম পাশে লিখছি প্রেয়ক মোসাম্মদ রেজওয়ানা জিমি, ষষ্ঠীতলা সদর দিনাজপুর। তারপরে ডান পাশের উপরের জায়গাটায় লিখছি ডাক টিকেট। তারপর লিখছি প্রাপক সুনহেরা সুবা, ঢাকা ঢাকা মোহাম্মদপুর। আচ্ছা, ঠিকানা লিখে দিয়েছো, নাম লিখে দিয়েছো, উপরে স্ট্যাম্প মানে ডাক টিকিট লিখে দিয়েছো। বাহ, অনেক সুন্দর হয়েছে। তোমাদের চেষ্টা দেখে আমার অনেক ভালো লাগছে, তোমরা সবাই সুন্দর করে চেষ্টা করে লিখছো। আচ্ছা, এবার কে শোনাবে? এবার কি হাম্মাদ শোনাবে? আচ্ছা, হাম্মাদ কি লিখে নি? লিখিনি মিস।
লেখনি তাই না? আচ্ছা, লিখে ফেলতে হবে, ঠিক আছে? একটা চিঠি লিখে ফেলতে হবে, কারণ এই ধরনের প্রশ্ন কিন্তু এক্সামে থাকবে। এবং শুধু এক্সামে থাকবে তা না, আমাদের মেডিসি মান্থলি এক্সামে থাকবে শুধুমাত্র তা না, তোমাকে কিন্তু লেটার লিখতে জানতে হবে, তাই না? লেটারের প্রত্যেকটা অংশ তোমাকে জানতে হবে। তারপরে হচ্ছে সামনের দিকে তোমাকে লেটার লিখতে হবে পরীক্ষাতেও, তাই না? যেহেতু এই ব্যাপারটা সম্পর্কে চিঠি চিঠি নিয়ে যেহেতু একটা আলাদা পরিচ্ছেদই তোমাদের আছে, একটা চ্যাপ্টারই আছে, তো সেক্ষেত্রে চিঠি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কোনোভাবেই স্কিপ করা যাবে না, তাই না? সবাইকে চিঠি লেখা জানতে হবে। আচ্ছা, আরেকজন কে বাকি আছে? জুয়াইরিয়া, তাই না? জুয়াইরিয়া বাকি আছে না বলা? জি মিস। হ্যাঁ, একটু জি বলো মিস। তো, লিখেছো? জি মিস। আর লিখলে একটু বলো তাহলে কিভাবে কি লিখেছো, একটু শুনবো আমরা। আমার চিঠিটার বিষয় হচ্ছে, তোমার ছোট ভাই বাংলা পরীক্ষায় খারাপ করেছে, কিভাবে বাংলায় ভালো করা যায় সেই নির্দেশ দিয়ে ছোট ভাইকে একটি পত্র লিখো। আচ্ছা। পত্র লিখেছি পীরগঞ্জ ঠাকুরগাঁও, 25 মে 2024। প্রিয় জুনায়েদ, আমার দোয়া ও শুভেচ্ছা নিও, আব্বা আম্মাকে আমার সালাম দিও। গতকাল তোমার চিঠি পেয়েছি, সঙ্গে তোমার ষান্মাসিক পরীক্ষার ফলাফল। তুমি যে বাংলায় কতটা দুর্বল তা তোমার ফলাফল দেখে বুঝতে পারছি। আগামী পরীক্ষায় বাংলায় ভালো ফলাফল করতে হলে তোমাকে এই বিষয়ে দুর্বলতা কাটিয়ে উঠতে হবে। প্রতিটি গল্প কবিতার ক্ষেত্রে যে প্রশ্ন শিখেছো তার অর্থ তোমাকে ভালো করে বুঝে নিতে হবে। সেই প্রশ্নগুলোর অর্থ জানা নেই এবং বানান কঠিন, তার শব্দগুলোর অর্থ সহ বানান ভালোভাবে আয়ত্ত করতে হবে। রচনামূলক প্রশ্নের উত্তর পয়েন্ট অনুসারে অনুচ্ছেদ ভাগ করে সেগুলো লিখবে, যেন লেখায় কোনো অংশ বাদ না পড়ে। তোমাদের পরীক্ষায় কবিতা মুখস্থ লিখতে দেওয়া একটি সাধারণ প্রশ্ন। এক্ষেত্রে কবির নাম না চাইলে প্রথমে কবির ও কবিতার নাম সুন্দর করে নির্ভুল বানানে লিখতে হবে। তারপর কবিতার যে কয়টি চরণ লিখতে বলা হয়েছে তার চরণ বিন্যাসের রীতি ঠিক রেখে দাড়ি কমা ইত্যাদি যতিচিহ্ন ব্যবহার করে যথাস্থানে বসিয়ে উত্তর লিখতে হবে। ব্যাকরণের অংশের বিভিন্ন অংশ যেমন সন্ধি বিচ্ছেদ পদ পরিবর্তন বা যেসব অংশ থেকে প্রশ্ন করা হোক না কেন মনে রাখবে সে উত্তরটি লিখেছ তার বানান যেন সঠিক হয়। ব্যাকরণের অংশে বানান ভুল হলে সম্পূর্ণ উত্তরটি ভুল হিসেবে কাটা যাবে। আর পরীক্ষায় ভালো করতে হলে যে কাজটি তোমাকে করতে হবে তা হলো তোমার খাতার পরিচ্ছন্নতা ও নির্ভুল বানান বিষয়ে সচেতনতা হওয়া এবং থোকা থোকা করে লেখার চেষ্টা করা। এজন্য প্রথমে তোমাকে সুন্দর হাতে লেখার সহজ সরল বাক্যে উত্তর দেওয়ার অভ্যাস করতে হবে। এভাবে নিয়মিত অভ্যাস করলে আমার দৃঢ় বিশ্বাস তুমি বাংলায় উচ্চ নাম্বার পাবে। তোমার ভালো ফলাফলের অপেক্ষায় আমি রইলাম। তোমার স্বাস্থ্যের প্রতি যত্ন নিও। আব্বা আম্মার প্রতি হচ্ছে যত্নবান হয়েও প্রীতি ও আদর জানিয়ে শেষ করছি। এতে তোমার বড় বোন জুয়াইরিয়া। ম্যাম হচ্ছে এটাও লিখবো, স্ট্যাম্পটাও বলবো। হ্যাঁ, বলো শুনি কি লিখেছো। জুয়াইরিয়া বলো কি স্ট্যাম্প লিখেছো, কিভাবে লিখেছো শুনি তো। প্রেরক প্রেরক জুয়াইরিয়া পাঠান, জেলা হচ্ছে পীরগঞ্জ ঠাকুরগাঁও, নাম প্রাপক হচ্ছে ডাক টিকিট প্রাপক জুনায়েদ পাঠান, বাড়ি নং 15, তারপর রোড নং 13, থানা হচ্ছে থানা হচ্ছে বালিয়াডাঙ্গি, জেলা ঠাকুরগাঁও। আচ্ছা, ঠিক আছে। এখন বললে হচ্ছে জুয়াইরিয়া, বা জুয়াইরিয়া বেশ সুন্দরভাবে কিন্তু লিখেছো। ছোট ভাইকে মানে পরীক্ষায় ভালো ফলাফল করার একটা সুন্দর অ্যাডভাইস, একটা বলা যায় যে উপদেশমূলক একটা চিঠি কিভাবে ভালো করা যায়। ওর বড় বোন হিসেবে তুমি খুব সুন্দরভাবে একটা চিঠি লিখেছো, খুবই 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 সুন্দর হয়েছে।
ভালো হয়েছে লেখা। তাহলে আমি যে বুঝলাম তোমরা সবাই খুব ভালো লিখেছো আসলে। সুবা, জেমি, জুয়াইরিয়া সবারটাই অসাধারণ হয়েছে এবং আমি বুঝতে পেরেছি তোমরা সবাই আসলে চিঠি লিখতে পারো। আচ্ছা, এবার আমি একটু হাম্মাদের সাথে কথা বলি। হাম্মাদ, তুমি কি শুনতে পাচ্ছো? জি মিস, শুনতে পাচ্ছি। আচ্ছা, শুনতে পেলে একটা কথা বলতে হবে, সেটা হচ্ছে মিসের সাথে সাথে মিস যা যা তোমাকে টাস্ক দিব তা তা করে ফেলতে হবে। দেখেছো তুমি কিন্তু একটুখানি পিছিয়ে গেলে না? সুবা, তারপর জুয়াইরিয়া, তারপর জেমি, ওরা কিন্তু সুন্দরভাবে চিঠি লিখে ফেলেছে। তুমি যে চিঠিটা লিখলে না, তুমি একটু পিছিয়ে গেছো না হাম্মাদ? জি আচ্ছা, এই পেছানোটা করা যাবে না, সবার সাথে সাথে তালে তালে পড়ে ফেলতে হবে। ঠিক আছে? যে টাস্ক দিব সেটা করতে হবে। তোমরা স্কুলিতে দিলে কি না দিলে ওইটা নিয়ে আমার কোনো হেডেক নাই, ওইটা তোমরা দিতেও পারো নাও দিতে পারো। ক্লাসে এসে আমি যখন জিজ্ঞেস করবো যে কে কে টাস্ক করেছো, টাস্কটা দেওয়া ছিল, যারা বলতে পারবে তারাই কিন্তু হচ্ছে বেস্ট। ঠিক আছে? এবং তোমরা জানো হয়তো যে মান্থলি যারা আর কি এক্সামে তোমাদের অ্যাটেন্ডেন্সের উপর একটা মার্ক আছে, মানে যে যে রেগুলার তোমরা ক্লাসে ছিলে সেটার উপরে তোমাদের একটা মার্ক আছে। তো তারপর হচ্ছে যারা যারা ভালো করেছো মান্থলি এক্সামে তাদের একটা মার্ক থাকবে ভালো, সেটার উপরে তোমাদেরকে কিন্তু খুব মানে একটা প্রাইজও দেওয়া হবে, এরকম একটা কথা আছে। তো সবাই আর কি খুব কম্পিটিশন নিয়ে পড়াশোনা করতে হবে, প্রতিযোগিতামূলক একটা মনোভাব থাকতে হবে, আমাকে ভালো করতে হবে, আমাকে হোম টাস্ক মিস যা দেয় তা আমাকে করতে হবে, সবকিছু কিন্তু মেনটেন করতে হবে, তাই না? আমার আরেকটু অ্যাক্টিভ হতে হবে না, বলো? জি হ্যাঁ, একদম। জি আমরা মিস। নেক্সট ক্লাস থেকে আমরা হচ্ছে এই যে দেখেছো সুবা, জুয়াইরিয়া, জেমির মতো হাম্মাদও কিন্তু চিঠি লিখে ফেলবে। ঠিক আছে? একটা চিঠি এক্ষুনি ক্লাস শেষ হওয়ার পরপরই একটা চিঠি লিখে ফেলবে, যে কোনো চিঠি, সেটা যাই হোক, একটা চিঠি লিখে ফেলবে। পারলে স্কুলিতে মিসকে পাঠিয়ে দিবে। ঠিক আছে? স্কুলিতে পাঠাতে পারো ইয়ে কি জানি হাম্মাদ, স্কুলিতে পাঠাইতে পারো? না মিস। পারো না? আচ্ছা, সমস্যা নেই, একটু জেনে নেবে বা শিখে নেবে কারো থেকে স্কুলিতে কিভাবে আপলোড করতে হয় কোনো কিছু লেখা। সমস্যা নেই, একটা চিঠি লিখে ফেলবে। ঠিক আছে? আচ্ছা, তো সবাই তো জি মোটামুটি বুঝতে পেরেছো তাই না? এই যে লেটার কিভাবে লিখতে হবে বা কি, সবাই বুঝতে পেরেছো না? জি মিস। জি মিস। আচ্ছা, ঠিক আছে। আমরা তো তাইলে একটা লেটার আসলে তো আমরা লিখতেই পারবো, তাই না? পরীক্ষায় আসলে সুন্দরভাবে। জি মিস। আচ্ছা, ঠিক আছে। কি পড়া যায় তাহলে আজকে? আমরা একটু প্রিভিউ করি, চলো তো আমাদের পড়াশোনাগুলা। এতদিন যে পড়লাম, কি পড়লাম? আচ্ছা, কার যেন আনমিউট করা আছে, সে একটু মিউট করে দিবে কষ্ট করে। আচ্ছা, ঠিক আছে। দেখো, চারপাশের লেখার সাথে পরিচিত হয়ে যখন আমরা পড়েছিলাম, তখন দেখো এই যে আমরা আজকে একটু প্রিভিউ করব পুরোটা ক্লাস, মানে যেহেতু আমাদের মান্থলি এক্সামটা চলেই আসছে মাসের শেষের দিকে, তাই আমরা এতদিন যা পড়িয়েছি তার উপর একটা প্রিভিউ করে ফেলবো। ঠিক আছে? এখানে কি আছে বলো তো? ছবি দেখে বোঝার চেষ্টা করি। ছবিগুলো দেখো এবং ছবির নিচে দেওয়া প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করো। আচ্ছা, বলো তো, এবার আমি তোমাদেরকে একে একে জিজ্ঞেস করব, কারণ আমি এতদিন সেটি পড়িয়েছি। তাই আমি তোমাদেরকে কাছে জানতে চাবো যে চিত্রে মানে বইয়ের ছবিতে কি কি আছে, এটা কি নামে পরিচিত, এর নমুনা কোথা থেকে এসেছে, আমি একটু একটু করে জানতে চাইবো। সবাই কি বলতে পারবে তো, তাই না? জি মিস। সবাই একটু বলার চেষ্টা করবে, না পারলেও কোনো সমস্যা নাই, চেষ্টা করবে একটু বলার। ঠিক আছে? আচ্ছা, বলো তো, আমাকে প্রথমে বলবে হচ্ছে হাম্মাদ। হাম্মাদ, তুমি বলো তো যে এই যে এখানে একটা ছবি দেওয়া আছে, এটা কি নামে পরিচিত, এর ব্যবহার কি, এবং এরকম নমুনা তুমি কোথায় দেখেছো? হাম্মাদ, শুনতে পাচ্ছো? মিস, স্পষ্টভাবে দেখা যাচ্ছে না, ঝাপসা। ঝাপসা? তোমরা বাকিরাও দেখতে পাচ্ছ না? জি মিস নো মিস, পাচ্ছি। পাচ্ছি। আমরা তো দেখতে পাচ্ছি তার। আচ্ছা হাম্মাদ, তোমার মনে হয় নেটওয়ার্কে একটু সমস্যা হতে পারে, একটুখানি নেট ইস্যু থাকতে পারে, তাই দেখতে পাচ্ছ না। তুমি একটা কাজ করো, তোমার সামনে বই আছে হাম্মাদ, জি তুমি বইটা খোলো। বই খুলে 60 পৃষ্ঠা খোলো, চতুর্থ অধ্যায় 60 পেজটা একটু খোলো তো। খুলেছো তুমি? খুলছি।
আচ্ছা, এবার দেখো যে প্রথমে যে ছবিটা আছে না বৃক্ষমেলা, এটা কি নামে পরিচিত, এর ব্যবহার এবং এরকম কোথায় দেখেছো, একটু আমাকে একটু বলো তো দেখি, তুমি কি জানো এটা সম্পর্কে, এটাকে কি বলা হয়? না মিস। বলতে পারবে না? না। কেন বলতে পারবে না? আমি তো পড়িয়েছি। তুমি ছিলে না ক্লাসে আমি যখন পড়িয়েছি? না মিস। উম, আচ্ছা, কিন্তু প্রশ্ন হবে তোমাদের এই যে এক্সামটা, ওটা থেকে কিন্তু এই চতুর্থ অধ্যায় থেকে প্রশ্ন হবে, আর পঞ্চম অধ্যায়ের চিঠি থেকে প্রশ্ন হবে, ঠিক আছে? এগুলো পড়ে নিবে, এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসবে। আচ্ছা ঠিক আছে, এবার আচ্ছা জেমি বলো তো তুমি আমাকে যে কি দেখতে পাচ্ছ এখানে? মিস, এটি একটি ব্যানার। এভাবে বলবে না, বলবে এটি ব্যানার নামে পরিচিত, ঠিক আছে? জি মিস। যখন লিখবে, যেহেতু মিসকে বলছো সমস্যা নেই, তুমি বুঝতে পারলেই হয়েছে, কিন্তু বলার অভ্যাসটা এরকম ভাবে করতে হবে যে বলছো এবং সেটাই যেন তুমি খাতায় লিখতে পারো, তাই না? তো এটা আমরা কিভাবে লিখবো, এটি কি নামে পরিচিত, একটা গোছানো লেখা আছে না, তো আমরা লিখবো যে এটি ব্যানার নামে পরিচিত। আচ্ছা, জানো তাহলে এটি ব্যানার, তারপর বলো তো যে এর ব্যবহার কি? এর ব্যবহার হলো, এটি সাধারণত কোনো মিছিল বা শোভাযাত্রা বা কোনো অনুষ্ঠানের মঞ্চের সামনে লাগানো হয়। আহ, আচ্ছা, কিন্তু এখানে তো আসলে আমাদেরকে একটু জানতে হবে যে এর ব্যবহার কি, এটা তো এটি কি নামে পরিচিত, আমরা দেখেছি যে ব্যানার নামে পরিচিত, কিন্তু এটার ব্যবহার হচ্ছে কোন স্থানে, আমরা এখানে যেহেতু ব্যানার লেখা এবং এখানে বৃক্ষ মেলা লেখা, তো আমরা এর ব্যবহারটাই তো লেখা উচিত, তাই না? যে কোন স্থানে বৃক্ষ মেলা হচ্ছে তা বোঝানোর জন্য এখানে ব্যানারটা ব্যবহৃত হয়েছে, তাই না জিমি? জি মিস। তাহলে এখানে কিন্তু এই জিনিসটা লিখলে বেশি ভালো ছিল, যে ব্যবহারটা আসলে কি। আমি জানি যে তুমি ব্যবহার জানো, ব্যানারের ব্যবহার তুমি জানো, কিন্তু ব্যানারের ব্যবহার জানলেও এখানে ব্যানারটা কেন ব্যবহার হয়েছে সেটা লিখতে পারাটা বেশি গুরুত্বপূর্ণ। যেমন এখানে মেনশন করে দেওয়া আছে যেটা বৃক্ষ মেলা, তাই না? তাই তোমাকে লিখতে হবে যে এই ব্যবহারটা কেমন হবে, কোন স্থানে বৃক্ষ মেলা হচ্ছে তা বোঝানোর জন্য এই ব্যানারটি ব্যবহার করা হয়েছে। আচ্ছা, এরকম নমুনা কোথায় দেখেছো বলো তো জিমি? এরকম নমুনা আমি পরিবেশ দিবসের দিন র্যালিতে দেখেছি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিন দেখেছি। আচ্ছা ঠিক আছে, সুন্দর হয়েছে। তারপর আচ্ছা, বাকিরা মানে হচ্ছে জুয়াইরিয়া, সুবা, হাম্মাদ, সবাই বুঝতে পারছো তো কি বলছি, কি পড়াচ্ছি? জি মিস। জি মিস। জি মিস। ঠিক আছে, সবারই তাহলে মনোযোগ আছে পড়াশোনায়, সবাই বুঝতে পারছো। বাংলা পড়তে কেমন লাগে তোমাদের? ম্যাম ভালো লাগে খুব। ভালো লাগে খুব? মিস, আচ্ছা ভালো লাগে। আচ্ছা, আর মিস যে পড়াই কেমন লাগে, বুঝতে পারো নাকি অর্ধেক বোঝো না, না বুঝো বলো মিস বুঝেছি বুঝেছি, কোনটা? না মিস, বুঝতে পারি, আপনি অনেক ভালো মিস পড়ান। বুঝতে পারি। আচ্ছা ঠিক আছে, আর তোমরা না বুঝলে অবশ্যই মিসকে বলবে, ঠিক আছে? না হয় কিন্তু আমাকে উপর মহল থেকে আবার মানে বকাঝকা করা হবে, বুঝছো? তাই তাই চেষ্টা করবে তোমরা, তোমরা আমাকে বলার যে মিস বুঝতে পারছি না, বুঝাই দেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? কোনো লজ্জা নেই। আচ্ছা, এরপরে কি আছে বলো তো, এটি কি নামে পরিচিত? এবার আমাকে বলবে সুবা, সুবা বলো তো, সুবাহ বলো তো যে এটা কি নামে পরিচিত, এর ব্যবহার কি, এরকম নমুনা তুমি কোথাও দেখেছো এবং কোথায় দেখেছো? এটি ফেস্টুন নামে পরিচিত। এই হুম, চিত্রে ফেস্টুনটি দিয়ে বোঝানো হয়েছে জীবনগড়ি পাঠাগারের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী সম্পর্কে বলা হয়েছে এবং সবাইকে বই পড়ার জন্য আহ্বান করা হয়েছে। আর হুম, এরকম নমুনা আমি কোথায় দেখেছি? হ্যাঁ, দেখেছি মার্কেটের দালানের সামনে বিভিন্ন দালানে ঝোলানো অবস্থায়। হ্যাঁ এক্স্যাক্টলি, বিভিন্ন দালানে ঝোলানো অবস্থায় আমরা এরকম ফেস্টুন দেখতে পাই, এটাকে কি বলে? এটাকে ফেস্টুন বলে। আচ্ছা ঠিক আছে, তারপরে এটা কে বললে? সুবা বললে না? সুন্দর হয়েছে। আমি এটাই চাই তোমাদের থেকে, বুঝতে পেরেছো?
যে তোমরা যাই বলো তোমাদের স্পিকিং পাওয়ারটা যেন খুব নাইস হয়, তোমরা যেন খুব সুন্দরভাবে কথা বলতে পারো। যেমন ধরো তুমি জানো, হ্যাঁ তুমি খুব ভালোভাবেই জানো এটার উত্তরটা কি হবে, এটাকে ব্যানার বলে, ইউ নো দ্যাট, বাট স্টিল তুমি কিন্তু অ্যান্সার করতে পারছো না, সুন্দরভাবে বলতে পারছো না তুমি যে এটি ব্যানার নামে পরিচিত। তুমি একজনকে জিজ্ঞেস করলে যে বলো তো বইয়ের এই ছকের মধ্যে এই চিত্রে দেখানো জিনিসটা আসলে কি নামে পরিচিত, সে বললো এটা তো জানি এটা ব্যানার, হইলো? এটা কোনো কিছু হইলো? সে কি খাতায় লিখতে পারবে এটা তো জানি এটা ব্যানার? হইলো না। প্রত্যেকটা জিনিসের একটা সাজানো গোছানো একটা খুব মার্জিত ব্যাপার আছে, যেটা আর কি তুমি বলবে অবশ্যই সেটা যেন অন্য একজনকে আসলে আকৃষ্ট করে। এই যে তোমরা বলছো না মিস কিন্তু শুনতে খুব আকৃষ্ট হচ্ছে যে আচ্ছা ওরা পড়াশোনা করছে, ওরা আসলে জানে, গুছিয়ে বলছে, তাই না? গুছায় বলার ব্যাপারটার দিকে অবশ্যই খেয়াল রাখবে, যাতে তোমরা গুছায় কথাও বলতে পারো এবং সেই সাথে তোমরা গুছিয়ে লিখতেও পারো, এই জিনিসগুলোর প্রতি খেয়াল রাখবে। আচ্ছা, তারপর আমাকে জুয়াইরিয়া তুমি বলবে যে এটি কি নামে পরিচিত, আমরা যে ৬২ পৃষ্ঠায় দেখতে পাচ্ছি। জুয়াইরিয়া শুনতে পাচ্ছো? মিস, এটি পোস্টার নামে পরিচিত। আচ্ছা, এর ব্যবহার? এটি পোস্টার নামে পরিচিত। হলদিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে বিজ্ঞান মেলা সম্পর্কে শিক্ষার্থীদের জানাতে ও তাদের অংশগ্রহণে উৎসাহিত করানোর জন্য এটি ব্যবহার করা হয়েছে। আচ্ছা, বাহ জুয়াইরিয়া তো খুব সুন্দর করে বলেছো, অনেক সুন্দর হয়েছে। আসলেই তো এটা তো আমি খেয়াল করিনি, যেখানে বিদ্যালয়ের নামও লেখা আছে হলুদিয়া উচ্চ বিদ্যালয়ে মাঠ প্রাঙ্গণে দেখা হচ্ছে যে একটা বিজ্ঞান মেলা হচ্ছে, সে সম্পর্কে শিক্ষার্থীদেরকে জানানো হচ্ছে এবং এই বিজ্ঞান মেলায় অংশগ্রহণে স্টুডেন্টদেরকে বা শিক্ষার্থীদেরকে কিন্তু ইন্সপায়ার করা হচ্ছে, তাই না? উৎসাহিত করা হচ্ছে, এই জন্য এই পোস্টারটা ব্যবহৃত হচ্ছে। বাহ দারুণ বলেছো। আচ্ছা, এরকম নমুনা কোথাও দেখেছো এবং কোথায় দেখেছো বলো তো? নির্বাচনের সময় দেওয়ালে সাঁটানো এবং দড়িতে টাঙানো অবস্থায় দেখেছি। আচ্ছা, এটার উত্তরটা যখন করবে না যে এরকম নমুনা তুমি কোথায় দেখেছো, তখন উত্তরের প্রথমে হ্যাঁ দেখেছি, হ্যাঁ লিখবে, হ্যাঁ সূচক একটা মানে পজিটিভ একটা রাইট দিবে, তারপর একটা কমা দিবে, তারপর দেখেছি লিখে একটা দাড়ি টানবে, ঠিক আছে? লেখাটা যেন সুন্দর হয় দেখতে। হ্যাঁ লিখে একটা কমা দিয়ে দেখেছি লিখে একটা দাড়ি টানবে, টেনে তারপর কোথায় দেখেছো সেটা লিখবে, ঠিক আছে? সবাই বুঝতে পেরেছো? হাম্মাদ বুঝতে পেরেছো? জি মিস। জি মিস। আচ্ছা, হাম্মাদ ক্লাসে মনোযোগী থাকতে হবে, ঠিক আছে? যেমন আজকে কিন্তু চিঠি লিখতে পারোনি, কোনো সমস্যা নেই, মিস সবাই তো লিখেছে, তুমি তো দেখেছো তাই না, বুঝতে পেরেছো। তুমি আজকে ক্লাস শেষে একটা সুন্দর একটা চিঠি লিখে ফেলবে, ঠিক আছে? আচ্ছা, জি। ক্লাসে মনোযোগী থাকবা অবশ্যই, যা বুঝবা না জাস্ট আমাকে বলবা, আমি হচ্ছি তোমাদের বোঝানোর ম্যাম, আমি তোমাদেরকে বলবো যে কোথায় কি বুঝতেছো না তোমরা। আচ্ছা, এটা কি নামে পরিচিত, এটা আমাকে কে বলবে? এটা হাম্মাদ তুমি বলতে পারো? আমি বলি জুয়াইরিয়া। আচ্ছা, জুয়াইরিয়া তো একবার বলেছে, আমরা একটু হাম্মাদকে জিজ্ঞেস করি সে পারে কিনা। না মিস। কেন না? তুমি কি স্কুলে পড়াইনি? স্কুলে পড়াইনি? হাম্মাদ, তোমাকে মিস এখন একটা কাজ দিব, এখানে যা যা আছে সবাই তো একে একে বলছে তাই না, জুয়াইরিয়া, সুবা, তারপরে হচ্ছে জেমি, ওরা তো বলছে তাই না, ওরা যে বলছে সাথে সাথে করে তুমি একটু কষ্ট করে লিখে ফেলবে। ইনফ্যাক্ট সবাই লিখতে পারো, সমস্যা নেই, খাতা কলম সামনে রাখবা সবাই ক্লাসের সময়, সাথে সাথে লিখে ফেলবা, লিখলে হ্যান্ড রাইটিংও সুন্দর হয়, তারপর হাতে লেখা দ্রুত, স্পিড ঠিক থাকে, তাই না? চেষ্টা করবে যে লেখার, বাংলা যেহেতু লেখার চেষ্টা করবে পড়ার থেকে বেশি। আমার তুমি এখন কিন্তু সবগুলো আয়ত্ত করে ফেলো, কারণ এক্সামে কিন্তু মিস এগুলো থেকে কোশ্চেন করব, সো কোনোভাবেই কিন্তু অবহেলা করা যাবে না ক্লাসে। আচ্ছা, এটা আমাকে বলো, জুয়াইরিয়া বলতে চাচ্ছি না, জুয়াইরিয়া বলো তো এটা কি? মিস কত পৃষ্ঠা? এটা যে ৬৩ পৃষ্ঠায় আছে, রাষ্ট্রভাষা বাংলা চাই এটা। আচ্ছা, স্ক্রিন দেখতে পাচ্ছ না তোমরা? জি মিস। জি মিস। স্ক্রিন দেখতে পারলে তো স্ক্রিন দেখেও বলা যায়, আচ্ছা সমস্যা নেই। বলো এটি কি নামে পরিচিত, জুয়াইরিয়া বলতে চাচ্ছিলে। এটি প্ল্যাকার্ড নামে পরিচিত। আচ্ছা, এর ব্যবহার হলো স্লোগানের মাধ্যমে ভাষা আন্দোলনের গুরুত্ব বোঝাতে ব্যবহার করা হয়। এটি, হ্যাঁ দেখেছি, এটি মিছিলে, শোভাযাত্রায়, তার
এটি মিছিলে, শোভাযাত্রায়, র্যালিতে এবং মানববন্ধনে দেখেছি। আচ্ছা, এই যে এর ব্যবহারটা বললে না, ব্যবহারটা কিন্তু একটু গোছানো হয়নি, ঠিক আছে? ব্যবহারটা একটু গুছিয়ে লিখলে লেখাটা আরো সুন্দর হয়। চাইলে লিখে নিতে পারো, মিস করে দিচ্ছি। এখানে যেটা বলা আছে এটা হচ্ছে যে এর ব্যবহার কি, এটা তুমি লিখতে পারো যে রাষ্ট্রভাষা বাংলা করার দাবি এবং ভাষা আন্দোলনের গুরুত্ব প্রচারণার কাজে প্ল্যাকার্ডটি ব্যবহৃত হয়েছে, তাই না? বুঝতে পেরেছো? সবাই বলো তো, একটু সুন্দর করে লিখবো না আমরা? জি মিস। এটার ব্যবহারটা আমরা এভাবে লিখবো যে, হ্যাঁ, যে রাষ্ট্রভাষা প্ল্যাকার্ডের ব্যবহারটা এখানে কি, রাষ্ট্রভাষা বাংলা করার দাবি এবং ভাষা আন্দোলনের গুরুত্ব প্রচারণার কাজে প্ল্যাকার্ড ব্যবহৃত হয়েছে, অথবা এই প্ল্যাকার্ডটি ব্যবহৃত হয়েছে, এইভাবে আমরা লিখতে পারি, তাই না? একটু সাজিয়ে। কোথায় দেখেছি? হ্যাঁ, দেখেছি। জি মিস। মিছিলে, মঙ্গল শোভাযাত্রা এবং রাজনৈতিক সমাবেশে দেখেছি, বা মানববন্ধনেও দেখেছি, এরকম ভাবে লিখতে পারো, ঠিক আছে? কমা দিয়ে দিয়ে লিখবে। এবং লাস্টে যেটা লিখবে, ধরো লাস্টে যদি তুমি লেখো মানববন্ধনে, সেক্ষেত্রে কিন্তু আর কমা দিবে না। যেমন তুমি লিখেছো শোভাযাত্রা, তুমি লিখেছো রাজনৈতিক সমাবেশ, এখানে কিন্তু মাঝখানে একটা কমা দিবে, শোভাযাত্রার পর একটা কমা দিয়ে তারপর রাজনৈতিক সমাবেশ লিখবে। তারপর যখন তুমি মানববন্ধন লিখবে তার আগে তুমি এবং দিবে, এখানে কিন্তু আগে পরে কোথাও তুমি কমা দিতে পারবে না। বিরাম চিহ্নের ব্যবহার জানতে হবে। সবাই জ্যোতি চিহ্ন বা বিরাম চিহ্ন সম্পর্কে জানো না? দাড়ি, কমা। জি মিস। আমরা তো জি মিস। হ্যাঁ, আমরা তো টুকটাক জানি, এই যে দাড়ি, পাংচুয়েশন মার্ক যেটাকে ইংলিশে বলে, তারপর হচ্ছে বাংলায় জ্যোতি চিহ্ন বা বিরাম চিহ্ন বলা হয়। এগুলো কি ব্যবহার কিন্তু ঠিকঠাক রাখতে হবে বাংলা লেখায়, ঠিক আছে? বাংলা লেখা কিন্তু না হয় জগা খিচুড়ি হয়ে যাবে, হজবরল হয়ে যাবে, ঠিক আছে? তো এবং এর আগে পরে কোথাওই ইয়ে দেওয়া যাবে না, কমা দেওয়া যাবে না, ঠিক আছে? আচ্ছা, এরপরে এরপরে কি আছে? মিস এটি কি নামে পরিচিত? হ্যাঁ, এটা তো বলবে তোমরাই, আমি তো বলবো না, আমি তো পড়িয়েছি। কে বললে এটি কি নামে পরিচিত? আমি মিস। কে বলেছ, নামটা বলো। হাম্মাদ। হাম্মাদ। আচ্ছা হাম্মাদ, তুমি কি জানো এটা কি নামে পরিচিত? না মিস। আচ্ছা, সমস্যা নেই, একটু জেনে নাও, একটু বুঝে নাও। আচ্ছা ঠিক আছে, এখন একটু পারলে লিখে নাও। তুমি চাইলে বইয়েই তুমি পেন্সিল দিয়ে ছকটা পূরণ করে ফেলতে পারো, যেটা কি নামে পরিচিত। বাকি অলস হলে হবে না, কিন্তু লিখে ফেলতে হবে, লেখার অভ্যাস থাকতে হবে সাথে সাথে। আচ্ছা সুবা, তুমি বলো তো আমাকে, মিসকে, যে এটা কি নামে পরিচিত, এর ব্যবহার এবং কোথায় দেখেছো এরকম নমুনা? এটি বিলবোর্ড নামে পরিচিত। আচ্ছা এই চিত্রে বোঝানো হয়েছে বিলবোর্ড দ্বারা এখানে শিশুকে টিকা দেওয়ার জন্য আর কি বলা হয়েছে, উৎসাহিত করা হয়েছে। এবং এরকম নমুনা কোথায় দেখেছি? হ্যাঁ দেখেছি, রাস্তার পাশে, ভবনের, সরি, রাস্তার পাশে এবং ভবনের ছাদে। আচ্ছা, দেখেছি রাস্তার পাশে এবং ভবনের ছাদে। আচ্ছা, এর ব্যবহারটা যে বললে, ব্যবহারটা কি তুমি মিসকে আরেকবার বলবে? একটু কারেকশন করে দিতে চাই, তাহলে একটু বলো তো ব্যবহারটা। এই চিত্র দ্বারা বোঝানো হয়েছে যে বিলবোর্ডে যেটি লেখা আছে সেটি হচ্ছে শিশুকে টিকা দেওয়ার জন্য উৎসাহিত করা হচ্ছে। আচ্ছা, এখানে কিন্তু বাক্যটা একটু হযবরল হয়ে গেছে, বুঝতে পেরেছো? সুবা বললে না? জি মিস। আচ্ছা সুবা, এখানে ব্যবহারের যে বাক্যটা, এটা একটুখানি হযবরল হয়ে গেছে, বা শুনতে না মানে থাকে না, সাউন্ড গুড এরকম না। হ্যাঁ, একটুখানি এদিক সেদিক হয়ে গেছে শব্দগুলো, কোনো সমস্যা নেই, মিস বলে দিচ্ছি শোনো। এই যে বিলবোর্ড, এটা হচ্ছে শিশুদের টিকা প্রদানে অভিভাবকদের মধ্যে সচেতনতা সৃষ্টি করা হচ্ছে। তুমি যে বললে যে সচেতনতা সৃষ্টি করা হচ্ছে, কাদের মধ্যে সৃষ্টি করা হচ্ছে সেটা তো মেনশন করলে না। তো একটা বাক্য কিন্তু সুন্দর হইতে হইলে শব্দ চয়ন সুন্দর হতে হবে, তাই না? কাদের মধ্যে সচেতনতা সৃষ্টি করছে? অবশ্যই অভিভাবকদের মধ্যে। তোমাদের বাবা মাদের মধ্যেই তো সচেতনতা, অ্যাওয়ারনেসটা সৃষ্টি করতে হবে, তাই না? যে শিশুদেরকে কি করতে হবে, টিকা প্রদান করতে হবে, এটা সম্পর্কে তোমাদের গার্ডিয়ানদের অবশ্যই অ্যাওয়ারনেস দরকার আছে, তাই না? তো এটা মেনশন করতে হবে এখানে। শিশুদের টিকা প্রদানে অভিভাবকদের সচেতনতা সৃষ্টির জন্য এবং প্রচারণার কাজে বিলবোর্ডটি ব্যবহৃত হয়েছে, এরকম ভাবে একটু গুছিয়ে লিখবো যাতে দেখতে সুন্দর লাগে। বুঝতে পেরেছো সুবা কি বলেছি? জি মিস। আচ্ছা, তারপর বিলবোর্ড, তারপর যা বলেছো সব ঠিকঠাক আছে, মাশাল্লাহ, ভালো বলেছো। আচ্ছা, এরপরে দেখি, এবার কে বলতে চাও সুবা বাদে?
কে বলতে চাও? কেউ বলতে চাও না? জুয়াইরিয়া, জেমি, হামাদ, কেউ বলতে চাও না? সবাই কি মিস মিউট এটি হয়ে হলো গেলে? নোটিশ বোর্ড। হাম্মাদ বলছো? জি, হ্যাঁ বলো তো, কি বলো হাম্মাদ, বলো সুন্দর করে বলো। এটি হলো নোটিশ বোর্ড। হ্যাঁ নোটিশ বোর্ড, কিন্তু আমরা লিখবো কি, এটি নোটিশ বোর্ড নামে পরিচিত বা নোটিশ নামে পরিচিত, তাই না? এভাবে বলতে হবে। কি সবাই বললে শুনলো না, যে জুয়াইরিয়া, জিমি ওরা বললো না, মিসও বললাম না যে এটি কি নামে পরিচিত, একটু গুছায় লিখতে হবে সুন্দর করে। বুঝতে পেরেছো না হাম্মান? তুমি যদি লিখো যে এটি অমুক, এটি তমুক, তাইলে কিন্তু হলো না সুন্দর। লিখতে হবে যে এটি এই নামে পরিচিত। তো এটি কি নামে পরিচিত? এটি নোটিশ বোর্ড নামে পরিচিত, এটি নোটিশ নামে পরিচিত আসলে। ঠিক আছে? আচ্ছা, এর ব্যবহারটা কি বলো তো হাম্মাদ? হাম্মাদ বলো। বলো বলো, রেসপন্স করো। হাম্মাদ শুনতে পাচ্ছো? অল্প বলে চুপ হয়ে গেছে, বুঝবো কেমন করে কতটুক পারে? আচ্ছা, ইয়ে বলো তো, জেমি বলো তো, জেমি শুনতে পাচ্ছো? মিস জেমি তুমি বলো তো যে এটা কি? মিস একদম প্রথম থেকে বলবো? হ্যাঁ প্রথম থেকেই বলো, এটা কি নামে পরিচিত, এর ব্যবহার পুরোটাই বলো। এটি একটি নোটিশ নামে পরিচিত। এর ব্যবহার, আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটি নোটিশের ছবি দেওয়া আছে। এর ব্যবহার হলো আমাদের স্কুল কলেজের শিক্ষক বা শিক্ষার্থীদের কোনো তথ্য সকলকে জানানোর জন্য এটি দেওয়ালে টাঙিয়ে ব্যবহার করা হয়। এরকম নমুনা তুমি কি কোথাও দেখেছো? কোথায় দেখেছো? হ্যাঁ দেখেছি, আমি আমার স্কুলে দেখেছি। আচ্ছা, হ্যাঁ দেখেছি, আমি আমার স্কুলে দেখেছি। ঠিক আছে, সমস্যা নেই, কিন্তু ব্যবহারটা তোমরা সবাই একটু প্যাচ লাগিয়ে ফেলছো। ব্যবহারটা আর একটু সুন্দরভাবে লিখতে হবে। প্রথমে স্টার্টিংটা ঠিক থাকে, তারপর শব্দগুলো আর কি একটু গুলিয়ে যায়, সমস্যা নেই, মিস্টেক করে দিচ্ছি। তো কি বললে যে এখানে এই চিত্রে আমরা দেখতে পাচ্ছি একটি নোটিশ বোর্ড। তো এটা হচ্ছে এভাবে লিখতে পারো যে স্কুল কলেজের শিক্ষার্থীদেরকে গুরুত্বপূর্ণ তথ্য এবং ছুটি সংক্রান্ত কোনো তথ্য প্রদানে নোটিশ ব্যবহার করা হয়। এর ব্যবহার কি? তুমি এর ব্যবহারের মধ্যে চাইলে এত কিছু লেখার প্রয়োজন নেই, যে এটি আমরা একটি চিত্রে আমরা একটি নোটিশ দেখতে পাচ্ছি, এটা লেখার আসলে খুব একটা প্রয়োজন নেই। সবাই একটু মন দিয়ে শুনবে ব্যাপারটা, যে এই যে তোমরা সবাই বলছো না ব্যবহারের মধ্যে যে এটির আমরা এখানে একটি নোটিশ দেখতে পাচ্ছি বা এরকম কোনো কিছু, এটা না বললেও কোনো সমস্যা নেই। তার কারণ হচ্ছে তোমরা প্রথমে কিন্তু এখানে মেনশন করেই দিয়েছো যে এটি কি নামে পরিচিত, এটি নোটিশ নামে পরিচিত। যেহেতু এটি একটা নোটিশ নামেই পরিচিত, তাহলে তোমাদের তো আর ব্যবহারের মধ্যে এরকম না লিখলেও হচ্ছে যে এটি নোটিশ নামে পরিচিত, তাই না? সবাই বুঝতে পারছো? জি মিস। জি আমি মিস। হ্যাঁ, আমি ব্যবহারের ক্ষেত্রে বোঝাতে যাচ্ছি যে তোমরা ব্যবহারের মধ্যে অত বেশি আমরা চিত্রে এটা দেখতে পাচ্ছি, চিত্রে ওটা দেখতে পাচ্ছি, এটা খুব একটা মেনশন করার প্রয়োজন নেই। কারণ আমরা ফার্স্টেই কিন্তু মেনশন করে দিয়েছি যে এটা একটা নোটিশ নামে পরিচিত। ব্যবহারে শুধু এভাবেই লিখতে পারো যে স্কুল কলেজের শিক্ষার্থীদেরকে গুরুত্বপূর্ণ তথ্য এবং ছুটি সংক্রান্ত তথ্য প্রদানে নোটিশ ব্যবহার করা, বা তোমরা নোটিশ যে যে কাজে ব্যবহার করা হয় এরকম জানো, আমার বেশি তোমরা জানতে পারো, অবশ্যই তোমরা জানো অনেক সময়। তো তোমরা এরকম ভাবে লিখে ফেলবে। এই ব্যবহারের জায়গাটা সবাই দেখলাম যে একটু এদিক সেদিক হয়ে যাচ্ছে শব্দটা, বাক্যটা সবাই একটু নড়চড় হয়ে যাচ্ছে। এরকম না করে বাক্যটা যেন সাবলীল হয়, অল্প লিখো, বাক্যটা যেন সুন্দর হয় সেদিকে একটু খেয়াল রাখবে। এরকম নমুনা কোথায় দেখেছো একটু বলো তো আবার। এরকম নমুনা কোথায় দেখেছো একটু বলো। মিস আমি বলবো? হ্যাঁ বলো বলো। নমুনা আমি আমার স্কুলে দেখেছি। আচ্ছা, দেখেছি, এরকম নমুনা আমি আমার স্কুলে দেখেছি। তারপরে আমরা যাই, এটা কি নামে পরিচিত বলো তো? এটা কে বলবে? এবার আমাকে জেমি তুমি বলো তো। জেমি কি বলেছিলে মাত্রই? জি মিস। আচ্ছা, তাহলে জুয়াইরিয়া এবার তুমি বলো তো যে এটা কি নামে পরিচিত? মিস এটি
এটি লিফলেট নামে পরিচিত। ব্যবহার। ব্যক্তিগত তথ্য প্রচারণার জন্য এটি ব্যবহার করা হয়েছে। সেবা দেওয়ার জন্য এটি ব্যবহার করা হয়। মিস হয়েছে? হ্যাঁ হয়েছে, কিন্তু একটু সুন্দর করে লেখা যায় ব্যক্তিগত তথ্য। বললাম না যে ব্যক্তিগত তথ্য প্রচারণা এবং সেবা প্রদানের জন্য লিফলেট ব্যবহৃত হয়, এভাবে লিখলে আরো সুন্দর হতো। তুমি মানে তথ্য দিয়েছো ঠিক আছে, যে তথ্য, যে ব্যক্তিগত তথ্য প্রচারণার কাজে এবং হচ্ছে সেবার জন্য তুমি লিখলে না যে বিভিন্ন সেবা প্রদানের জন্য লেখা হয়, ঠিক আছে সুন্দর লিখেছো, কিন্তু চেষ্টা করবে এভাবে লেখার যে ব্যক্তিগত তথ্য প্রচারণা এবং সেবা প্রদানের কাজে লিফলেট ব্যবহৃত হয় বা লিফলেটটি ব্যবহৃত হয়েছে। ঠিক আছে, এবার বলো এরকম নমুনা কোথায় দেখেছো? দেওয়ালে সাঁটানো হ্যাঁ দেখেছি। দেওয়ালে সাঁটানো অবস্থায়, হাতে বিলি করা অবস্থায় এবং বিভিন্ন স্থানে দেখেছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তারপর এটা, এটা কি নামে পরিচিত বলো তো? হাম্মাদ তুমি কি বুঝতে পারছো মিস ক্লাস? আমি বলি জুয়াইরিয়া। মিস বুঝতে পারছি। হাম্মাদ তুমি ক্লাস থেকে বের হয়ে কেন যাচ্ছ, আবার কেন আসলে বুঝলাম না। ক্লাস থেকে চলে গেলে কি ক্লাস বুঝতে পারবে বলো তো? না মিস, নেট প্রবলেম করছে। আচ্ছা আচ্ছা, নেট প্রবলেম করেছে না? আচ্ছা, নেট প্রবলেম হলে তো আসলে কিছুই করার নেই, যেহেতু ব্যাপারটা অনলাইন ভিত্তিকটাই। তবে চেষ্টা করবে মানে একদম অপ্রয়োজনে বা প্রয়োজন ছাড়া ক্লাস থেকে লিভ না নিতে, ঠিক আছে? সম্পূর্ণ ক্লাসটা দেখলে আশা করি তোমরা ভালো বুঝতে পারবে। ঠিক আছে, তাই ক্লাস থেকে বের হবে না, চেষ্টা করবে পুরোটা ক্লাস করার। আচ্ছা জুয়াইরিয়া বলতে চাচ্ছিলে মনে হয়, তাই না? বলো তো জুয়াইরিয়া। জুয়াইরিয়া বলো তো এটা কি নামে পরিচিত? মিস এটি মোড়কের লেখা নামে পরিচিত। বিরিয়ানির মশলার আচ্ছা। প্যাকেটে কি কি উপকরণ আছে এবং পরিমাণ কতটুকু তা বোঝানোর জন্য এটি ব্যবহার করা হয়েছে। হ্যাঁ দেখেছি, মুদি দোকানে এবং রাস্তাঘাটে। আচ্ছা, তাহলে বুঝলাম যে দেখা গেছে কোথায় সেটা তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এর ব্যবহারে যে বলেছো, এর ব্যবহারে কি বলেছো জুয়াইরি, আরেকবার একটু বলো তো মিসকে। বিরিয়ানির মশলার প্যাকেটে কি কি উপকরণ আছে এবং পরিমাণ কতটুকু তা বোঝানোর জন্য ব্যবহার করা হয়েছে এটি। তা জানানোর জন্য এটি ব্যবহার, মোড়কের লেখাটি ব্যবহার করা হয়েছে। কোথায় দেখেছো? মুদি দোকানে, রাস্তাঘাটে আমরা দেখেছি। আচ্ছা যাক, সবাই সবাই বুঝতে পারছো ক্লাস? সবাই তো জানো এগুলো সম্পর্কে, তাই না? জি মিস। আচ্ছা, ঠিক আছে। তারপরে কি, আচ্ছা কে যেন আনমিউট করে রেখেছো, একটু মিউট করে দাও কাইন্ডলি। আচ্ছা, এটি কি নামে পরিচিত বলো? সুবা কি অনেকক্ষণ যাবত বলছো না? সুবা জেমি কি বলছো না? সুবা মিস তুমি বলবো? বলো তো। হ্যাঁ সুবা তুমি বলো তো এটা কি নামে মিস পরিচিত? এটা আমি বলি। কে বলতে চাচ্ছো? মিস জুয়াইরিয়া। জুয়াইরিয়া তুমি না মাত্র একটি বললে, এবার আমরা আরেকজনকে একটু সুযোগ দিই, সবাইকেই তো বলতে হবে। আচ্ছা সুবা তুমি বলো তো। এটি বিজ্ঞাপন নামে পরিচিত। ক্রেতার কাছে যে কোনো পণ্যকে পরিচিত এবং আকর্ষণীয় করে তোলার জন্য বিজ্ঞাপন ব্যবহার করা হয়। হ্যাঁ দেখেছি, পত্রিকায়, টেলিভিশনে এরকম নমুনা। বাহ অসাধারণ, অনেক সুন্দর হয়েছে, খুবই ভালোভাবে গুছিয়ে বলেছো। আমি এটাই চাইছি বুঝছো, তোমার ব্যবহারটা, এটি কি নামে পরিচিত সবাই মিস জানে। একটু হ্যাঁ তোমাকে বলো। একটু আবার বলতে বলেন তো, আমি শুনতে পাইনি। আচ্ছা মিস সুবা আমি এটা আরেকবার শুনতে একটু, পাইনি ঠিক করে। আচ্ছা আচ্ছা সুবা আরেকবার রিপিট করে একটু বলো তো। এটি বিজ্ঞাপন নামে পরিচিত।
ক্রেতার কাছে যে কোনো পণ্যকে পরিচিত এবং আকর্ষণীয় করে তোলার জন্য বিজ্ঞাপন ব্যবহার করা হয়। এরকম নমুনা তুমি কোথায় দেখেছো? হ্যাঁ, দেখেছি পত্রিকায়, টেলিভিশনে। আচ্ছা, বুঝতে পেরেছো এবার কি বলেছে সুবা? জি শুনতে মিস। পেয়েছো? আচ্ছা, সুন্দর হয়েছে না? দেখেছো, আমি এটাই বলছি তোমাদেরকে যে ব্যবহারটা যদি সুন্দর করে লিখো না, লেখাটা তাহলে আরো বেশি দারুণ হয়। চেষ্টা করবে লেখাটা সুন্দর করে লেখা। আচ্ছা, তারপরে কি আছে দেখি। এটা কি নামে পরিচিত? এটা জেমি বলো তো। এটি কি নামে পরিচিত? এটি আমন্ত্রণ পত্র নামে পরিচিত। এর ব্যবহার কি? বিভিন্ন ধরনের মানুষকে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের নিমন্ত্রণ পত্র, বিভিন্ন ধরনের মানুষকে বিভিন্ন সময় নিমন্ত্রিত করার জন্য এটি ব্যবহার করা হয়। এরকম নমুনা তুমি কোথাও দেখেছো? কোথায় দেখেছো? হ্যাঁ, দেখেছি, বিয়ের কার্ডে দেখেছি। আচ্ছা, বিয়ের কার্ডে দেখেছো, সুন্দর, ঠিক আছে। আমন্ত্রণ পত্র আমরা বিয়ের কার্ডে দেখতে পাই, ভালোই বলেছো, কিন্তু এর ব্যবহারটা একটু কারেকশন করে দিই মিস। যে আমন্ত্রণ পত্রটা সাধারণত কোথায় কোথায় দেখা যায়? আমন্ত্রণ পত্রটা হচ্ছে আসলে কি, এর ব্যবহারটা কি? এর ব্যবহারটা এমন হইতে পারে যে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক সহ বিভিন্ন সংগঠনের অনুষ্ঠান উৎসবে অংশগ্রহণের জন্য এই আমন্ত্রণ পত্র ব্যবহার করা হয়। কি বলেছি মিস? রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং বিভিন্ন সংগঠনের অনুষ্ঠান উৎসবে, অনুষ্ঠান এবং একটা হাইফেন দিয়ে লিখবে অনুষ্ঠান উৎসবে বা উৎসব, তারপর হাইফেন দিয়ে লিখবে উৎসব অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য এই কি আমন্ত্রণ পত্র বা ইনভিটেশন কার্ডটা ব্যবহার করা হয়। ঠিক আছে, একটু সুন্দর করে গুছিয়ে লিখবো। এরকম নমুনা কোথায় দেখেছো? কোথায় দেখেছি তা তো বললেই এটা আমরা জানি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এটা আরেকজন বলো তো। এটা মনে হয় জেমি বলেছো না? এবার একটা সুবা বলো তো, তুমি শুনি কিভাবে বলছো। এটি আমন্ত্রণ পত্র নামে পরিচিত। আমন্ত্রিত ব্যক্তিকে অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত জানানো, যেমন কোথায় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এবং কোন সময় অনুষ্ঠিত হবে জানানোর জন্য ব্যবহার করা হয়। এরকম নমুনা কোথায় দেখেছি? হ্যাঁ, দেখেছি বিভিন্ন অনুষ্ঠানে। আচ্ছা, বিভিন্ন অনুষ্ঠান লিখেছি। যাক, ভালো বলেছো, সুন্দরই হয়েছে। দেখছো, মানে পড়ায় পড়ায় কিন্তু অনেকটা সময় আমরা কিন্তু পুরোটা একদম ফোর্থ চ্যাপ্টারের অনেক কিছু জেনে ফেলেছি, শুনে ফেলেছি, বুঝতে পেরেছি। এবার আমরা একটু একটু করে পড়বো। এতক্ষণ যা পড়েছি তাও এটা সম্পর্কে একটু আর কি একটা বলা যায় একটা সারসংক্ষেপের মতো। আচ্ছা, এবার হাম্মা তুমি পড়ো তো, এখানে কি লেখা আছে? তুমি শুধু শুরু করো, চারপাশে নানা রকম লেখা বলে শুরু করো পড়াটা। চারপাশে নানা রকম লেখা। আগের পৃষ্ঠাগুলোতে যেসব নমুনা রয়েছে সেগুলো দেখতে সবসময় একরকম হয় না। দৃষ্টি আকর্ষণের জন্য এগুলোর আকার, রং ও উপাদান ভিন্ন রকম হতে পারে। এগুলোর পরিচয় নিচে তুলে ধরা হলো। 1. ব্যানার। ব্যানার সাধারণত আয়তাকার হয়ে থাকে। লম্বা কাপড়ে কিংবা কাপড়ের মতো প্লাস্টিক পর্দায় বেশিরভাগ ব্যানার দেখা যায়। মিছিল বা শোভাযাত্রার সামনে, কোনো অনুষ্ঠানে, মঞ্চের পেছনে বা মেলা বা অস্থায়ী হাট বাজারের সামনে ব্যানার দেখতে পাওয়া যায়। নির্দিষ্ট তথ্য জানানোর কাজে এবং প্রচারণায় ব্যানারই ব্যবহার হয়। আজকাল অনুষ্ঠান মঞ্চের পেছনে ডিজিটাল ব্যানারও দেখা যায়। 2. আচ্ছা ফেস্টুন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ব্যানারই পড়তে বলেছি আমার তোমাকে। আচ্ছা, ভালো হয়েছে, সুন্দর করেই পড়েছো। ঠিক আছে, ঠিকঠাক। তারপরে আমরা পড়বো যে ফেস্টুন। ফেস্টুন কে পড়তে চাও? একটু পড়বে। মিস আমি পড়ি জুয়াইরিয়া। আচ্ছা, জয়া পড়ো, ফেস্টুনটা কি? ফেস্টুন দেখতে আয়তাকার, তবে এগুলো সাধারণত উপর থেকে নিচের দিকে ঝুলিয়ে রাখা হয়। ফেস্টুনের উপকরণ ব্যানারের মতো। ফেস্টুন ঝুলিয়ে রাখা হয় সাধারণত ভবনের দেওয়ালে, অনুষ্ঠান মঞ্চের দুই পাশে, কোনো গাছে বা খুঁটিতে। এর মাধ্যমে প্রচারণার কাজ হয়। আচ্ছা, ঠিক আছে, ঠিকঠাক, সুন্দর হয়েছে। এরপরে পোস্টার কে পড়বে?
পোস্টার কে পড়বে? সুবা, জেমি, তোমরা কি ক্লাসে নেই? আছি মিস। আচ্ছা, তো পড়ো। কে পড়বে এখন? পোস্টারটা একটু পড়ো শুনি। পোস্টার পোস্টার সাধারণত কাগজে মুদ্রিত বা হাতে লেখা হয়ে থাকে। এগুলো আকারে ব্যানার বা ফেস্টুনের মতো বড় নয়। রাস্তার ধারে, দেয়ালে বা অনেক ভবনের গায়ে পোস্টার আঠা দিয়ে লাগানো হয়। নির্বাচনের সময় রাস্তায় দড়ি দিয়েও পোস্টার ঝুলিয়ে রাখতে দেখা যায়। সামাজিক ও সাংস্কৃতিক বিভিন্ন কর্মকাণ্ড প্রচারের কাজে পোস্টার ব্যবহার করা হয়। পোস্টারের মাধ্যমে রাজনৈতিক বক্তব্য বা দাবিও তুলে ধরা হয়ে থাকে। মিস, নিচেরটাও পড়বো? আচ্ছা, নিচেটা আর পড়তে হবে না, ঠিক আছে? নিচেটা আরেকজন পড়ুক। কে পড়লে এখন? আমি জেনে সুবা, জেমি। আচ্ছা, সুবা তো মনে হয় পড়েনি। সুবা, তুমি এবার একটু পড়ো প্ল্যাকার্ডটা। প্ল্যাকার্ড শক্ত কাগজে, ধাতব পাতে, কাঠে, কাপড়ে কিংবা কাপড়ের মতো প্লাস্টিক পর্দায় বক্তব্য লিখে প্ল্যাকার্ড তৈরি করা হয়। প্ল্যাকার্ড উঁচু করে ধরার জন্য একটি লম্বা হাতল থাকে। মিছিলে বা শোভাযাত্রায় অংশকারীদের প্ল্যাকার্ড বহন করতে দেখা যায়। দাবি তুলে ধরা বা তথ্য জানানোর কাজে প্ল্যাকার্ড ব্যবহার করা হয়। হুম, আচ্ছা, এখানে শোভাযাত্রা একটু ভুল বলেছো, অংশকারীদের না কিন্তু, অংশগ্রহণকারীদের মনে হয় হবে। আচ্ছা, শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের প্ল্যাকার্ড বহন করে দেখা যায়। ঠিক আছে। তারপরে বিলবোর্ড। বিলবোর্ডটা দেখো কি বলেছে। সাধারণত বড় ধাতব পাত দিয়ে বিলবোর্ড তৈরি করা হয়। রাস্তার পাশে, ভবনের ছাদে বিলবোর্ড দেখা যায়। বিলবোর্ডের বক্তব্য ও ছবি ধাতব পাতে যেমন লেখা ও আকার হয়ে থাকে, তেমনি টেলিভিশনের মতো ডিজিটাল বিলবোর্ডও কিন্তু দেখা যায়। বিলবোর্ডের আরেকটা নাম হচ্ছে হোর্ডিং। এটা একটা গুরুত্বপূর্ণ তথ্য যে বিলবোর্ডের আরেকটা নাম হচ্ছে হোর্ডিং। আচ্ছা, নোটিশটা এবার কেউ একজন, হাম্মাদ তুমি নোটিশটা আরেকবার পড়ো তো, নোটিশটা পড়ো তুমি। 6, নোটিশ। স্কুল, কলেজে বা অফিস আদালতে শিক্ষার্থী বা সাধারণ মানুষকে তথ্য জানানোর কাজে নোটিশ তৈরি হয়। নোটিশের মধ্যে কোনো কিছু মান্য করা হয় বা পালন করার নির্দেশ থাকে। সাধারণত এটি হাতে লেখা হয় বা মুদ্রিত হয়। যেখানে নোটিশ টাঙানো থাকে তার নাম নোটিশ বোর্ড। শিক্ষা প্রতিষ্ঠানে অনেক সময়ে নোটিশ পাঠ করে শোনানো হয়। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে চিঠির আকারেও নোটিশ পাঠাতে পারে। আজকাল ইমেইলে বা অন্যান্য ডিজিটাল মাধ্যমে নোটিশ পাঠানো হয়ে থাকে। নোটিশের আরেক নাম বিজ্ঞপ্তি। আচ্ছা, নোটিশের আরেক নাম বিজ্ঞপ্তি। আর বিলবোর্ডের আরেক নাম কি বলো তো সবাই? হোর্ডিং। হোর্ডিং। আর নোটিশের আরেক নাম হচ্ছে বিজ্ঞপ্তি। আচ্ছা, আরেকটু আছে লিফলেট। এবার লিফলেটটা পড়ো তো কেউ একজন। জুয়াইরিয়া পড়ো তো লিফলেট। 7, লিফলেট। তথ্য ও পণ্যের প্রচারণার কাজে লিফলেট তৈরি হয়। লিফলেট সাধারণত ছোট কাগজে মুদ্রিত হয়ে থাকে। স্কুল, কলেজের সামনে, হাট বাজারে, ব্যস্ত এলাকায় অনেকে লিফলেট বিলি করতে দেখা যায়। মিস, পরেরটাও পড়বো? আচ্ছা, পড়ো, সমস্যা নেই, পড়ো। মোড়কের লেখা সাধারণত কাঁচ বা পাতলা প্লাস্টিক দিয়ে মোড়ক বা প্যাকেট কাগজ তৈরি বা হয়। পাতলা, কাগজ বা পাতলা প্লাস্টিক। সাধারণত কাগজ বা পাতলা প্লাস্টিক দিয়ে মোড়ক বা প্যাকেট তৈরি হয়। এর গায়ে পণ্যের নাম ছাড়া অনেক তথ্য থাকে, যেমন প্রস্তুতকারক প্রতিষ্ঠানের নাম, ঠিকানা, পণ্যের উৎপাদন উপকরণ ও পরিমাণ, দাম, উৎপাদন ও মেয়াদ, উত্তীর্ণের তারিখ ইত্যাদি। মোড়ককে আকর্ষণীয় করতে এর গায়ে নানা রকম ছবিও মুদ্রিত হতে দেখা যায়। বিজ্ঞাপন বিভিন্ন প্রচার মাধ্যমে পণ্য বা তথ্য সম্পর্কে সবাইকে জানাতে বিজ্ঞাপন তৈরি করা হয়। বিজ্ঞাপন যেমন মুদ্রিত হয় তেমনি রেডিও, টেলিভিশন ও বিভিন্ন ডিজিটাল মাধ্যমে প্রচারিত হয়। বিজ্ঞাপনের মাধ্যমে কোনো বিষয় বা পণ্য সম্পর্কে জানা যেতে পারে। পণ্যের প্রচারণার জন্য বিজ্ঞাপনে যেসব তথ্য উপস্থাপন করা হয় তা অনেক সময়
অতিরঞ্জিত হয়ে থাকে। আমন্ত্রণ পত্র অনুষ্ঠান উৎসবে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়ে যে চিঠি লেখা হয় তাকে আমন্ত্রণ পত্র বলে। আমন্ত্রণ পত্র সাধারণত কোনো খামে ভরে পাঠানো হয়। এগুলো হাতে লেখা হতে পারে, ছাপানো হতে পারে, এমনকি ডিজিটাল মাধ্যমেও তৈরি হতে পারে। আমন্ত্রণ পত্রে অনুষ্ঠানের বিবরণ থাকে, অনুষ্ঠানে অংশগ্রহণকারী গুরুত্বপূর্ণ ব্যক্তির নাম, পরিচয় থাকে, এমনকি কবে, কখন, কোথায় অনুষ্ঠানটি হতে যাচ্ছে এসব তথ্য জানা যায়। আচ্ছা, ঠিক আছে, সুন্দর হয়েছে পড়া। তো পড়তে পড়তে আমাদের চতুর্থ অধ্যায় একবার প্রিভিউ হয়ে গেল, তাই না? এবার আমরা একটু চিঠিটা সম্পর্কে, আমরা তো সবাই জানি যে আসলে কি করেছিল, কে চিঠি লিখেছিল। চিঠিটা কে লিখেছিল বলো তো? প্রেরক কে ছিল চিঠির? একজন মুক্তিযোদ্ধা যার নাম ফেরদৌস কামাল উদ্দিন মাহমুদ। ইয়েস, একজন মুক্তিযোদ্ধা যার নাম ফেরদৌস কামাল উদ্দিন মাহমুদ। প্রাপক কে ছিলেন বলো তো আরেকজন? ফেরদৌস কামাল উদ্দিনের মা প্রাপক হাসিনা ছিলেন তার মাহমুদ। মা। হ্যাঁ, হাসিনা মাহমুদ। হাম্মাদ, তুমি কি শুনতে পাচ্ছো? তুমি কি ক্লাসে আছো? জি মিস। আচ্ছা, বলো তো প্রাপক কে ছিল চিঠির প্রবন্ধের? হাসিনা মাহমুদ। হাসিনা মাহমুদ। তিনি কে ছিলেন লেখকের? মা, প্রাপকের মা। প্রেরকের মা। না, প্রেরকের মা। হ্যাঁ, প্রেরক ছিল যে চিঠি লিখেছে সে, তাই না? আর প্রাপক হচ্ছে মা, যার কাছে চিঠি যাবে সে। যুদ্ধের সময়কার বর্ণনা দিয়ে চিঠি লিখেছেন, এটা আমরা সবাই জানি। ৭১-এর সময়কার চিঠি লিখেছেন, তখন তার জীবন কেমন চলছিল, কি চলছিল তার লাইফে, এই সব কিছুই দিয়েছিল, জানিয়েছিল। আচ্ছা, এটা তো মনে হয় সবাই জানো তোমরা, তাই না? পড়িয়েছি লাস্ট ক্লাসে, তাই না? জি মিস। আচ্ছা, আজকে আর এটা সম্পর্কে আমরা লেংদি না করি। প্রেরক প্রাপকের প্রশ্নগুলো কি সবাই পারো? তোমরা জানো সবাই প্রশ্নগুলোর উত্তর? জি মিস। আচ্ছা, আশা করা যায় সবাই জানো, বা পরীক্ষায় তো আমি আবারও দিবই, সমস্যা নেই। তোমাদের চিঠিও আজকে একটা দেখলাম। হাম্মাদ, তোমাকে একটা টাস্ক দিব, সেটা হচ্ছে এখন ক্লাস শেষ হওয়ার পরপরই একটা চিঠি লিখে ফেলবে, ঠিক আছে? হাম্মাদ, শুনতে পেরেছো? জি। আচ্ছা, চেষ্টা করবে একটা চিঠি লিখে ফেলতে। আমি কিন্তু ছেড়ে দিচ্ছি না, এই চিঠি কিন্তু আমি সামনে তোমাদের যে ক্লাস আসবে, সামনে মাসে যে ক্লাস আসবে, ক্লাস কিন্তু এখানে শেষ না। এক্সামের পরে মিস আবারও ক্লাস নিব। আজকেই হয়তো এক্সামের আগে লাস্ট ক্লাস, মান্থলি এক্সামের আগে আজকেই তোমাদের লাস্ট ক্লাস, ঠিক আছে? তো নেক্সট যেদিন ক্লাস নিব সেদিন কিন্তু আমি হাম্মাদের থেকে চিঠি একটা শুনবই, যে সে কিভাবে চিঠি লিখেছো, ঠিক আছে হাম্মাদ? জি। ঠিক আছে। আচ্ছা, তো নেক্সট তোমাদের হচ্ছে মান্থলি এক্সামটা হবে, মিস তো তোমাদেরকে বলে দিয়েছি সিলেবাস, তাই না? চতুর্থ অধ্যায় সবটা, আর পঞ্চম অধ্যায় থেকে কি, পঞ্চম অধ্যায় থেকে শুধু চিঠি। হ্যাঁ, বলো। কেউ কি ডেকেছো? কিছু কি জানতে চাও? নো মিস। আচ্ছা, ঠিক আছে।